হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল আরণ্যক একাডেমি। বাংলার তৃতীয় ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইতিমধ্যেই আমরা বাংলার তৃতীয় নয়, আজকে চতুর্থ ক্লাস, বাংলার ইতিমধ্যে 3টে ক্লাস আমরা কভার করেছি, যেখানে আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম ধ্বনি এবং বর্ণ, দ্বিতীয় ক্লাসে পদ এবং পদ পরিবর্তনের বিভিন্ন নিয়ম, আর 3 নম্বর ক্লাসে আমরা পড়েছি ধ্বনি পরিবর্তন সম্বন্ধে। তো আজকে আমাদের টপিক হচ্ছে পদান্তর, অর্থাৎ পদ পরিবর্তন, বিশেষ্য থেকে মূলত বিশেষণের পরিবর্তন কিভাবে করব, মানে পরিবর্তনের নিয়ম। একই সাথে যে সমস্ত ব্যতিক্রমী অর্থাৎ এক্সেপশনাল রয়েছে বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য, ভাইস ভার্সা, দুটোই যে পরিবর্তনের এক্সেপশন যেগুলো, সেগুলো আমরা এই ক্লাসের মধ্যে পড়ব। তো এটি একটি কমপ্লিট ক্লাস হতে চলেছে পদান্তরের, পদ পরিবর্তনের। যারা তোমরা আপার প্রাইমারি, প্রাইমারি টেট বা পঞ্চায়েত যেখানে বাংলা রয়েছে, বা আইসিডিএস যেগুলোতে বাংলা ব্যাকরণ রয়েছে, সেই ক্লাসগুলো তোমরা যে পরীক্ষাগুলো অ্যাপিয়ার করবে, তার জন্য এটি একটি 100% সহায়ক ক্লাস হতে চলেছে। এই চ্যাপ্টার থেকে ডাউট থাকবে না, এবং এই চ্যাপ্টার থেকে ক্লাসের প্রত্যেকটি পরীক্ষায় 1-2টি প্রশ্ন থাকেই। আচ্ছা, এই ক্লাস শুরু করার আগে প্রথমত তোমাদেরকে প্রত্যেককেই আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং তোমাদেরকে অসংখ্য শুভকামনা জানাচ্ছি, কারণ আমরা ইতিমধ্যেই 1000 বা 1K সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়েছে, যেটা তোমাদের ছাড়া তো সম্ভব নয়। সেই জন্য তোমাদের প্রত্যেককে অভিনন্দন, একই সাথে ধন্যবাদ, কৃতজ্ঞতা। তোমরা এভাবে আমাদের পাশে থাকো। তোমাদেরকে অ্যাসিওর করছি যে আগামীতেও তোমাদের জন্য বেস্ট কন্টেন্ট, ঠিক আছে, এবং অবশ্যই সেটা ফ্রি অফ কস্ট এই চ্যানেল থেকে পাবে আপকামিং যে সমস্ত পরীক্ষা আসছে সব কিছুর জন্য। এবং আমরা ইন ফিউচার অনেক ভালো কিছু আরও করার পরিকল্পনা আছে। তোমরা পাশে থাকো, ক্লাসগুলোকে এভাবে ভালোবাসো। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দাওনি, অবশ্যই পৌঁছে দাও। বাকি ক্লাসটি দেখো শেষ পর্যন্ত। প্রত্যেককে ধন্যবাদ। শুরুতেই চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা এর আগের ক্লাসে মূলত পদ পড়েছিলাম, পদ সম্পর্কে। সেখানে বিশেষ্য, বিশেষণ থেকে শুরু করে ক্রিয়াপদ, অব্যয় সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের আমাদের পদান্তর বা এই পদ পরিবর্তন সেটি মূলত দুটো পদকে নিয়ে। একটি হচ্ছে বিশেষ্য, ঠিক আছে, যাকে আমরা ইংরেজিতে নাউন বলে জানি, আর একটি হচ্ছে আমাদের বিশেষণ, যেটিকে আমরা মূলত ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলে জেনে থাকি, ঠিক আছে। এই দুটি পদের পরিবর্তন, অর্থাৎ বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যের যে কিছু নিয়ম, সেগুলো আমরা পড়ব। তো আমাদের আজকের টপিকের মূল জিনিসই হচ্ছে এই পদান্তর, মানে পদ পরিবর্তনের নিয়ম, ঠিক আছে। তো এই পদান্তরের যদি মূল বৈশিষ্ট্য আমরা দেখি, তাহলে দুটো টাইপের, আমি যেটা তোমাকে বললাম, দুভাবে আমরা করব। প্রথমত কিছু বিশেষ্য পদ, যেগুলো থেকে আমরা বিশেষণ পদে তাদেরকে রূপান্তরিত করব, ঠিক আছে। বিশেষ্য পদ মানে আমরা কি জানি? বিশেষ্য পদ মানে আমরা জানি কোনো কিছুর নাম, নাউন যেগুলোকে বলা হয় কোনো কিছুর নাম। তাহলে কোনো কিছুর নাম বা কখনো কখনো কোনো ধারণা, এগুলোকে আমরা বিশেষণে রূপান্তরিত করব। বিশেষণ মানে জানি আমরা কোনো কোনো কিছুর, মানে কোনো নামের মূলত দোষ বা গুণ বা তোমার অবস্থা, ঠিক আছে, বা পরিমাণ, ঠিক আছে, বা সংখ্যা, এই সমস্ত কিছু আমরা ট্রান্সফর্ম করব। তাহলে বিশেষণ আমরা পড়ে এসেছি অলরেডি। যারা ক্লাসটি দেখোনি, আগের ক্লাসগুলো বাংলার এই প্লেলিস্টে গিয়েই তোমরা পেয়ে যাবে। এই যে ক্লাস দেখছো, এখান থেকেই পেয়ে যাবে। তো অবশ্যই আগের ক্লাসগুলো দেখে এসো, কমপ্লিট না হলে তোমার সিরিজটা হবে না। আমরা পরপর ক্লাসগুলো করাচ্ছি তো। তাহলে প্রথমত আমরা এই বিশেষ্য থেকে বিশেষণের ট্রান্সফরমেশন দেখব। দ্বিতীয়ত আমরা দেখব বিশেষণ থেকে কিভাবে বিশেষ্যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বিশেষণ মানে হচ্ছে কোনো কিছুর দোষ গুণ অবস্থা থেকে আমরা বিশেষ্য মানে কোনো কিছুর নাম, ঠিক আছে, এতে কিভাবে পরিবর্তন করব। যেমন বিশেষ্য থেকে বিশেষণের ক্ষেত্রে যদি দেখি, ধরো দিন একটি নাম অর্থাৎ বিশেষ্য, সেখান থেকে হচ্ছে দৈনিক, দৈনিক মানে তোমার হচ্ছে যে একটি অবস্থা। অনু একটি বিশেষণ, সেখান থেকে হচ্ছে আণবিক, আণবিক হচ্ছে কোনো কিছুর উপাদান গুণ। জল একটি নাম বিশেষ্য, সেখান থেকে হচ্ছে আমাদের জলীয় বিশেষণ যেটা। তাহলে এগুলো হচ্ছে বিশেষ্য থেকে বিশেষণের পরিবর্তন রূপ। দ্বিতীয় হচ্ছে তোমাদের বিশেষণ থেকে বিশেষ্য, অর্থাৎ উল্টোটা, যেখানে সুন্দর ধরো বিশেষণ, এটা কাউকে আমরা কারো তুলনা বা কারো সম্বন্ধে কিছু বলতে গেলে আমরা ব্যবহার করি। তার থেকে বিশেষ্য হচ্ছে সৌন্দর্য। আমরা দরিদ্র বলি, যেটি বিশেষণ, তার বিশেষ্য ফর্ম হচ্ছে দারিদ্র বা দরিদ্রতা।
ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল ভুল হয় আমাদের, আমরা অনেক সময় দারিদ্রতা বলি। দারিদ্রতা বলে অ্যাকচুয়ালি কোনো শব্দ নেই, হয় তোমাকে দরিদ্র বলতে হবে বা দরিদ্রতা বলতে হবে। ঠিক আছে। অলস থেকে আমরা করি আলস্য, অলস একটি বিশেষণ পদ, তার বিশেষ্য হচ্ছে আলস্য। তো এইগুলোই আমরা, এই যে পরিবর্তনের যে নিয়মগুলো, এগুলোই আমরা জানবো। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই পদান্তর বা পদ পরিবর্তন কি কি ভাবে হতে পারে মূলত। ঠিক আছে। তাহলে এগুলো মূলত দুটো উপায়ে হয়। একটি হচ্ছে এই পদগুলোর সাথে কোনো প্রত্যয় যোগ করে আমরা পদান্তর করি, বা এই পদের যে আদি স্বর, স্বর মানে হচ্ছে যা উচ্চারণ, এই আদি স্বরের পরিবর্তন ঘটিয়েও আমরা অনেক সময় পদান্তর করে থাকি। ঠিক আছে। ধীরে ধীরে আমরা জানবো। প্রত্যয় যোগ করে কিভাবে করি, শব্দের শেষে, আচ্ছা প্রত্যয় কি তোমাদের খুব ভালো করে জানার দরকার নেই, প্রত্যয়ের অন্য ক্লাসে আমরা প্রত্যয় সম্বন্ধে জানবো। তুমি এইটুকু মনে রাখো, প্রত্যয় মানে হচ্ছে কোনো বাড়তি কোনো বাড়তি শব্দ, ঠিক আছে, বা অক্ষর, বাড়তি অক্ষর যোগ হয়ে যাবে কোনো একটি মেন বা মূল কোনো শব্দের সাথে, বাড়তি অক্ষরের যে যোগ হয়ে যাওয়া, সেগুলোকেই প্রত্যয় বলে। তাহলে কোনো শব্দের শেষে নতুন প্রত্যয়, যেমন ইক, ই, জ, তা, ত, অ, এই যে দেখো, এদের কোনো মানে নেই অ্যাকচুয়ালি। তাহলে এই প্রত্যয়, এদের কোনো কিন্তু অর্থ হয় না, এরা কোনো একটি শব্দের শেষে যোগ হয়, তারপরে একটি নতুন শব্দ তৈরি করে। তাহলে এই প্রত্যয় যোগ করে কিন্তু আমরা পদ পরিবর্তন করতে পারি। যেমন ধরো মানব, এই মানবের সাথে আমরা তা প্রত্যয় যোগ করে পরিবর্তন করলাম এবং হলো মানবতা। ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা করছি কি না, আদি যে স্বর কোনো একটি শব্দের, সেই স্বরের পরিবর্তন ঘটাচ্ছি। তাহলে শব্দের শুরুতে যে স্বরবর্ণ থাকে, সেই স্বরবর্ণের এক্ষেত্রে পরিবর্তন করা হয়। ঠিক আছে। কি কি পরিবর্তন করা হয় ধীরে ধীরে আছে, যেমন একটি তার মধ্যে দেখে রাখো, অ থেকে আমরা অকে পরিবর্তন করে আ করে দিই। যেমন ধর্ম, এই ধর্মকে তুমি যদি ভেঙে দেখো, এই ধ এর সাথে উচ্চারণে কিসে আসছে, অ, ধ, ধর্ম, ধ, অ আসছে। একে আমরা পরিবর্তন কি করেছি না, ধটা ধা করছি, মানে আ চলে আসছে, ধা, আ আসছে, তাহলে অ থেকে পরিবর্তন হয়ে আ হয়ে গেল, তাহলে ধর্ম থেকে হলো ধার্মিক। তাহলে এইরকম আমরা আদি স্বর যে মানে স্বরবর্ণের পরিবর্তন ঘটিয়েও কিন্তু আমরা মূলত পদান্তর করে থাকি। ঠিক আছে। এর কিছু নিয়ম আছে, আমরা পড়বো পরবর্তী সময়ে। তো এই পদান্তর আমরা কেন করবো, এই পদান্তরের প্রয়োজনীয়তাটা ঠিক কি? না, মূলত আমরা কয়েকটি কারণের জন্য পদান্তর করে থাকি। প্রথমত হচ্ছে বাক্যের মধ্যে বৈচিত্র্য আনার জন্য, মানে একই ধরনের শব্দ যদি বারবার ব্যবহার হয়, তাহলে বাক্য মোনোটোনাস হয়ে যায়, বিরক্তিকর লাগে। তুমি বারবার একটি বাক্যে বিশেষ্য বা বারবার বিশেষণ বা বারবার সর্বনাম ব্যবহার করতে পারবে না। তাহলে কোনো একটি বাক্যকে যদি তোমাকে শ্রুতিমধুর করতে হয়, বাক্যের গঠন যদি ঠিক রাখতে হয়, তাহলে তোমাকে প্রয়োজন মতো বিশেষ্য, প্রয়োজন মতো বিশেষণ সবকিছুই কিন্তু ব্যবহার করতে হবে, তাই না? দ্বিতীয়ত আমরা কি করি, শব্দ ভান্ডার আমাদের বৃদ্ধি হয় পদান্তরের মাধ্যমে। একটি শব্দ থেকে, কোনো একটি বিশেষ শব্দ থেকে তুমি যখন আরো অনেক শব্দ তৈরি করছো, তার মানে কি, একটি শব্দ থেকে আরো শব্দ তৈরি হচ্ছে, মানে তোমার শব্দ ভান্ডার বাড়ছে, তাই না? তুমি শব্দ তৈরির নতুন কৌশল শিখছো, এটা একটা কারণ। তৃতীয় কারণ, সঠিক অর্থ প্রকাশ। অর্থাৎ কোনো একটি বাক্য, সঠিক অর্থ সেই বাক্যের যদি তোমাকে করতে হয়, সেখানে তোমাকে হয়তো যদি ক্রিয়া ব্যবহার করতে হয়, তুমি কিন্তু সেই বাক্যে বিশেষ্য বা সেই বাক্যে বিশেষণ ব্যবহার করে সেই বাক্যের কিন্তু আসল অর্থ বোঝাতে পারবে না। তাহলে বাক্যের অর্থ বোঝানোর জন্য বা তার চাহিদা অনুযায়ী সেই সঠিক অর্থটি দেওয়ার জন্য তোমাকে অনেক সময় পদ পরিবর্তন করে অন্য পদ ব্যবহার করতে হতে পারে। তাহলে এগুলো মূলত পদ পরিবর্তনের কারণ। এখান থেকে তোমার কোনো প্রশ্ন আসছে না। আমরা যে পয়েন্টটা পড়ে এলাম যে আদি স্বর বৃদ্ধি, অর্থাৎ পদ পরিবর্তনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা আদি স্বর বৃদ্ধি, এবং পরীক্ষাতে বেশিরভাগ যে সমস্ত কনফিউজিং যে পদ পরিবর্তনগুলো আসে, সেগুলো বেশিরভাগ কিন্তু এই আদি স্বর বৃদ্ধির যে নিয়মটা আমি বলবো, এখান থেকে কিন্তু তুমি সলভ করতে পারবে। তুমি অনেক সময় মনে না থাকলেও, মুখস্থ না থাকলেও, যে কয়েকটা নিয়ম বলবো, এই কয়েকটা নিয়ম যদি মাথায় রাখো ঠিকঠাক, তাহলে কিন্তু তুমি খুব সহজেই জটিল কিছু পদকেও তুমি কিন্তু পরিবর্তন করার তোমার মধ্যে যে সাহস, সেটা কিন্তু থাকবে। তো কি কি সেগুলো, চারটে জিনিস মূলত আমরা পড়বো এখানে। এই চারটে জিনিস, চারটে পয়েন্ট যদি তুমি তোমার মাথায় রাখতে পারো, তুমি কিন্তু অনেক জটিল জিনিসকে পড়ার মতো পারবে, যেগুলো আনকমন। ঠিক আছে। যদি দেখো কোনো শব্দের উচ্চারণ অ বা আ,
এইরকম আছে শুরুতে, ঠিক আছে, এগুলো কিন্তু শুরুতে আমরা আদি স্বর পড়ে এলাম যে শুরুতে, তার পরিবর্তিত সবসময় উচ্চারণ হয়ে যাবে আয়ের মতো, ঠিক আছে। তাহলে অ বা আয়ের মতো যদি থাকে তার পরিবর্তিত উচ্চারণ সবসময় তুমি আয়ের মতো করবে। যেমন দেখো নগর, এই নগরে দন্তের উচ্চারণ কি, দন্তের ন অ, সেটা হয়ে যাচ্ছে নাগরিক। দেখো দন্তের নয় আকার মানে আয়ের উচ্চারণ হয়ে গেল, তাহলে অ ছিল হলো আয়ের উচ্চারণ। বা সমাজ, স অয়ের মতো উচ্চারণ আছে, সেটা হয়ে যাবে সামাজিক, মানে সা আয়ের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত যদি দেখো কোনো শব্দের শুরুর উচ্চারণ হস্যই বা দীর্ঘই মানে ই এর মতো হয়, তখন তার উচ্চারণ পরিবর্তন হয়ে যাবে ওই, ওই এর মতো। যেমন দেখো ইতিহাস হয়ে যাচ্ছে ঐতিহাসিক, হস্যইর উচ্চারণ ওই এর মতো হলো। বা দিন, ই, সেটা হয়ে গেল দৈনিক, অর্থাৎ ওই। বিজ্ঞান, ই, হস্যই আছে, সেটা হয়ে যাচ্ছে বৈজ্ঞানিক, অর্থাৎ ওই। যদি শব্দের শুরুতে উচ্চারণ হ্রস্ব উ বা দীর্ঘ উ মানে উ এর মতো হয়, তার উচ্চারণ পরিবর্তন করবে তুমি ঔ হিসেবে। যেমন দেখো মুখ ছিল হ্রস্ব উ, সেটা হয়ে যাচ্ছে মৌখিক ঔ। শিল্প হয়ে যাচ্ছে শৈল্পিক, একইভাবে পুরাণ হ্রস্ব উ ছিল, হয়ে গেল পৌরাণিক ঔ। পরবর্তী যদি দেখো যে উচ্চারণ হচ্ছে রি এর মতো, সেটাকে চেঞ্জ করবে তুমি আর, আর এর উচ্চারণ হয়ে যাবে। যেমন দেখো গৃহ, গ্রি, ই, গ্রি রি এর মতো ছিল, সেটা হয়ে যাচ্ছে গার হস্ত, গার আর এর মতো হলো। বা পিতৃ, রি হয়ে গেল দেখো পৈতৃক, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এই কয়েকটা জিনিস তুমি যদি মাথায় রাখো, তোমার জানা না থাকলেও তুমি কিন্তু করে দিয়ে আসতে পারবে পরীক্ষাতে, ঠিক আছে। এটা তোমাকে আমি বললাম। এরপর আমরা যেহেতু কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়ছি, আমাদেরকে কনসেপ্ট তো ক্লিয়ার রাখতেই হবে, সে নিয়ে তো কোনো সন্দেহ নেই। একই সাথে কিন্তু আমরা শর্ট ট্রিক্সও কিছু জানবো, কারণ পরীক্ষার হলে টাইম ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কম্পিটিটিভের ক্ষেত্রে, তাই না? তাহলে এখন তোমাকে আমি যে সমস্ত জিনিসগুলো বলবো, এগুলো তুমি মাথায় যদি রাখো, তুমি টাইম ম্যানেজমেন্ট করতে শিখবে, খুব কম সময়ে উত্তর করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। কি কি তোমাকে আমি কয়েকটা কৌশল বলবো, ঠিক আছে। যদি তুমি দেখো এই যে আমরা এর আগের ছকটাতে যেগুলো পড়লাম সেগুলোই, যে ইক প্রত্যয় যদি কোথাও দেখো যোগ আছে, সেক্ষেত্রে এই প্রথম স্বর, প্রথম স্বরের ক্ষেত্রে মানে আমরা পড়ে এলাম এখনই অ থাকলে সেটা হয়ে যাবে আ। যেমন ধর্ম, সেটা হয়ে গেল ধার্মিক। বর্ষ, বার্ষিক, বর্ষ দেখো বয়ের সাথে ব, বার্ষিকে হয়ে গেল বার্ষিক। ধর্ম ধ, ধার্মিকে হয়ে গেল ধা, আ, তাহলে অতে লাই হয়ে গেল। সমাজে দন্তের স, হয়ে গেল সামাজিকে আ, সামা, সা, ঠিক আছে। তাহলে এই পরিবর্তন। দ্বিতীয় আমরা পড়লাম হস্যই বা দীর্ঘই থাকলে সেটা ঐকার হয়ে যায়, যেখানে দিন থেকে দৈনিক হলো, ইতিহাস থেকে ঐতিহাসিক হলো, শিব থেকে শৈব পড়ি আমরা। তৃতীয়ত পড়ে এলাম, এই তিনটে কিন্তু রিভাইজ করছি, আগের ছকে আমরা পড়ে এসেছি। হস্যৌ বা দীর্ঘও থাকলে হয়ে যায় ঔ, যেমন ভূগোল থেকে ভৌগোলিক, ভূত থেকে ভৌতিক, মূল থেকে মৌলিক। এই পরিবর্তনগুলো আমরা পড়লাম, এটা হচ্ছে কৌশল নাম্বার 1। কৌশল নাম্বার 2 হচ্ছে আমাদের, যদি অন্ত্যেষ্ঠ জ বা মূর্ধন্যস্বয় জফলা মানে জ বা য়, এই প্রত্যয়গুলো যদি তুমি পাও, এগুলো এটা কিন্তু বিশেষণ থেকে বিশেষ্যের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, ঠিক আছে। তখন কি হবে না, এই যে তুমি পাবে যেগুলো বিশেষণ মানে কি, বিশেষণ মানে কোনো দোষ গুণ অবস্থা এগুলো বোঝাবে, তাহলে এই ক্ষেত্রে এই প্রত্যয়গুলো ব্যবহার হয়। এই ক্ষেত্রেও কিন্তু প্রথম স্বরের বৃদ্ধি ঘটে, মানে যেভাবে আগের ক্ষেত্রে ঘটছিল। যেমন দেখো মধুর, সেটা হয়ে যাচ্ছে মাধুর্য, ঠিক আছে। মধুর হয়ে গেল মাধুর্য। ধীর হয়ে গেল ধৈর্য। কৃপণ হলো কার্পণ্য। সুন্দর হয়ে গেল সৌন্দর্য, ঠিক আছে। তাহলে দেখো অন্ত্যেষ্ঠ জ বা মূর্ধন্যস্যর সাথে জফলা, এই যোগে কিন্তু পরিবর্তনটা হচ্ছে। এটা ছিল দ্বিতীয় কৌশল। 3 নম্বর কৌশল, তা বা তয়েব, এই প্রত্যয় যোগ করে, এটাও বিশেষণ থেকে বিশেষ্যের ক্ষেত্রে হয়, ঠিক আছে। এর সবচেয়ে সহজ উপায় হলো শব্দ যে থাকে সেই শব্দের শেষে তা বা তয়েব যোগ করতে হবে তোমাকে, ঠিক আছে। যেমন ধরো স্বাধীন, সেটা হয়ে গেল স্বাধীনতা, ঠিক আছে। বন্ধু থেকে বন্ধুত্ব, এই যে এখানে তা বা এখানে ত। দরিদ্র, দরিদ্রতা বা দারিদ্র, ঠিক আছে। কৌশল নাম্বার 4 হচ্ছে আমাদের ইথ,
ইল, ইয় এইগুলো যোগ করে, এটা বিশেষ্য থেকে বিশেষণের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে তুমি। যেমন ইত যোগ করে কি হয়, আনন্দ থেকে আনন্দিত, ইত যোগ হয়েছে দেখো আনন্দিতর সাথে। নিয়ম থেকে নিয়মিত, ঠিক আছে। কেন্দ্র থেকে কেন্দ্রিত, তাই না, ইত যোগ হচ্ছে। তারপর দেখো ইল, ইল যোগ করে কিভাবে করবে, পঙ্ক থেকে পঙ্কিল, ইল। জটা থেকে জটিল, ঠিক আছে, ইল যোগ হলো। ইয় যোগ করবে কিভাবে, জল থেকে জলীয়, স্বর্গ থেকে স্বর্গীয়, গঙ্গা থেকে গাঙ্গেয়। তাহলে এই হলো আমাদের কৌশল চার। এই চারটে কৌশল যদি মনে রাখো, সুবিধে হবে তোমার পড়ার ক্ষেত্রে এই বিশেষ্য থেকে বিশেষণের যে পরিবর্তনটা, ঠিক আছে। এর পরবর্তী আমরা কিছু জিনিস মনে রাখবো, যেগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি শর্ট ট্রিক্স হিসেবেই মনে রাখছি আমাদের সুবিধের জন্য। কি কি সেগুলো, দেখ, ট্রিক্স নাম্বার ওয়ান হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ পদ্ধতি। এটা বিশেষণ চেনার একটি উপায়। শূন্যস্থান পূরণ পদ্ধতি আমাদের কি রকম, কোনো পদ যে তোমার বিশেষণ কি না, একটি পদ রয়েছে, সেই পদটি বিশেষণ কিনা তুমি খুব সহজেই বুঝতে পারবে। তুমি একটি কাজ করবে, যে পদটি থাকবে ধরো এখানে একটি পদ আছে, এই পদটি বিশেষণ কিনা, বিশেষণ নাকি তুমি বুঝবে কিভাবে বুঝবে, না, এই যে পদটি রয়েছে, ঠিক আছে, এই পদটির পরে তুমি একটি নাউন বসিয়ে দাও, মানে বিশেষ্য বসিয়ে দাও। তুমি এই পদটির পরে কোনো একটি বিশেষ্য পদ বসিয়ে দাও। যদি সঠিক অর্থ খুঁজে পাও, তাহলে জানবে যে এখানে যে পদটি আছে এটি অবশ্যই বিশেষণ পদ। যদি অর্থ সঠিক না হয়, তখন জানবে এখানে যে পদটি আছে সেটি বিশেষণ পদ নয়। কারণ কি, এর পেছনে লজিকটা কি, কারণ কোনো একটি বিশেষণ সব সময় কোনো বিশেষ্যর সম্বন্ধেই কথা বলবে, মানে কোনো বিশেষ্যের দোষ গুণ অবস্থা এগুলোই বোঝাবে। তার মানে বিশেষ্যের আগে সবসময় বিশেষণ বসবে। তাহলে এটা বিশেষণ তখনই হবে যখন এরপরে বিশেষ্য বসালে সঠিক একটি অর্থ আমরা খুঁজে পাবো। যেমন ধরো আকাশী, ধরো এই শব্দটি বিশেষণ কি না, তুমি এর পরে কোন একটি বিশেষ্য বসাও, মানে নাম বসাও। তাহলে আকাশী, তারপরে আমরা বসাচ্ছি শাড়ি, শাড়ি একটি বিশেষ্য, শাড়ি একটি নাম। আকাশী শাড়ি, এটা কি ঠিক হচ্ছে, মানে এটা অবশ্যই হচ্ছে, আকাশী শাড়ি মানে কোনো আকাশি রঙের শাড়িকে বোঝাচ্ছে। তার মানে এই অর্থটি সঠিক হলো। তার মানে অ্যাকচুয়ালি আকাশী হলো কোনো বিশেষণ সঠিকভাবে, ঠিক আছে। কিন্তু ধরো আকাশ শব্দটা, এই শব্দটি বা এই পদটি কি বিশেষ্য বা বিশেষণ কিনা, এটি বিশেষণ কিনা, এই আকাশ তারপরে তুমি শাড়ি বসাও, আকাশ শাড়ি বলে কিন্তু কোনো অর্থ কি সম্পূর্ণ হচ্ছে, হচ্ছে না। তাহলে আকাশ শাড়ি যেহেতু অর্থ সম্পূর্ণ নয়, তার জন্য এখানে আকাশ কিন্তু বিশেষণ নয়, ঠিক আছে। আকাশী বিশেষণ এই জন্যই হলো, কারণ আকাশীর পরে থাকা এই বিশেষ্যটি বসানোর পর তার মানেটা সম্পূর্ণ হল, ঠিক আছে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। এটি ছিল আমাদের প্রথম ট্রিক্স। ট্রিক্স নম্বর টু কি, না, প্রত্যয় দেখেও আমরা অনেক সময় পদ চিনতে পারি। কোনো শব্দের শেষে যদি তুমি দেখো তা, দয়ে বয়ে, জ, ইমা, অন, এই সব যুক্ত থাকে শব্দের শেষে, তখন তুমি জানবে মূলত ওটা বিশেষ্য পদই হয়। যেমন দেখো পটুতা, গুরুত্ব, সৌন্দর্য, রেপ আছে, নীলিমা, গমন, ঠিক আছে। এই প্রত্যেকটা পদে দেখো এই জিনিসগুলো মেনটেন করেছে। শব্দের শেষে যদি দেখো ইক, ইথ, ইয়, বান, মান, সিল, ময়, এই সব প্রত্যয় যোগ থাকে, তখন বেশিরভাগ ক্ষেত্রে তুমি জানবে ওটা বিশেষণই হয়, ঠিক আছে। যেমন ধরো সাময়িক, লজ্জিত, জলীয়, দয়াবান, বুদ্ধিমান, প্রগতিশীল, দয়াময়, এই প্রত্যেকটা শব্দ বিশেষণ, তাই না, বুঝা গেল। তাহলে এতক্ষণ আমি অবধি তোমাদেরকে আমি বললাম কিছু নিয়ম, যেগুলো তুমি বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্যে পরিবর্তন করতে পারো। দ্বিতীয়ত আমি বললাম কিছু তোমাদেরকে শর্ট ট্রিক্স, যেটা তোমায় কি করবে না, পরীক্ষার হলে তোমার সময় বাঁচানোর ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে। তো আমি এগুলো না বলেও তো তোমাদেরকে ডাইরেক্ট কিছু বিশেষ্য থেকে বিশেষণ আর বিশেষণ থেকে বিশেষ্য পরিবর্তন কয়েকটা দিয়ে দিলেই তো হতো। এগুলো পড়িয়ে দিলাম, এগুলো পড়বে, এইখান থেকে পরীক্ষা আসবে না। আমি তোমাদেরকে নিয়মগুলো এই জন্যই বললাম, কারণ সবসময় তো কমন আসে না। আমি চেষ্টা করব, আমি চাইবো
যেগুলো আমি দিচ্ছি এখান থেকে কমন আসুক, কিন্তু সবসময় আসে না। তখন কি করবে? তখন এই নিয়মগুলো তোমাকে ওই জায়গা থেকে উদ্ধার করার জন্য ছিল এই নিয়মগুলো। বোঝা গেল? তাহলে নিয়মের খেলা, শর্ট ট্রিক্সের খেলা এখানে শেষ হলো। এরপর দেখে নেবো আমরা কিছু শব্দ, ব্যতিক্রমী যেগুলো, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় কিন্তু প্রচুর এসেছে এবং আসবেও। আশা করছি এখান থেকেই তোমরা কমন পাবে। ঠিক আছে, তো এখান থেকে যেগুলো আমি দিচ্ছি মাস্ট এগুলো যেন মুখস্থ হয়ে থাকে তোমাদের। ফলে এগুলো করার ক্ষেত্রে যেন কোনো সময়ের নাই লাগে, মুখস্থই যেন থাকে। ঠিক আছে, চলো কিছু বিশেষ্য থেকে বিশেষণ আগে আমরা দেখে নিই। বিশেষ্য থেকে বিশেষণ: অগ্নি হয়ে যায় আগ্নেয়, ওষ্ঠ হয়ে যায় ওষ্ঠ জয় জফলা, সূর্য হয়ে যায় সৌর, লোক হয়ে যায় লৌকিক, হৃদয় হার্দিক, অরণ্য আরণ্যক আমাদের চ্যানেলের নাম, ক্ষমা ক্ষমা হয়ে যায় ক্ষান্ত, দেহ হয়ে যায় দৈনিক, হেমন্ত হয়ে যায় হৈমন্তিক, শিব হয়ে যায় শৈব, বিষ্ণু হয়ে যায় বৈষ্ণব, পশু হয়ে যায় পাশবিক, কুণ্ঠা হয় কুণ্ঠিত, পৃথিবী হয় পার্থিব, মেঘ হয়ে যায় মেদুর বা মেঘলা, দুটোই হয়। ঠিক আছে, শরৎ শারদ বা শারদীয় দুটোই হয়, সংক্ষেপ সংক্ষিপ্ত, মধু থেকে মধুর। তো এইগুলো সেই রকম কিছু শব্দ ছিল যেগুলো বিশেষ্য থেকে বিশেষণ পরীক্ষাতে অনেকবার এসেছে। এগুলো মাস্ট মুখস্থ করে রাখতেই হবে তোমাদেরকে। দ্বিতীয়ত কিছু আমরা দেখছি বিশেষণ থেকে বিশেষ্য যেগুলো, ঠিক আছে, উল্টোটা ওদের। উদার, এই উদার উদারতা হয় বা ঔদার্যও কিন্তু হয়। সুস্থ স্বাস্থ্য, সূচি থেকে শৌচ, তরুণ থেকে তারুণ্য, নিপুণ থেকে নৈপুণ্য, কৃপণ থেকে কার্পণ্যও হয় বা কৃপণতাও হয়। বিচিত্র হয়ে যায় বৈচিত্র্য, ধীর হয়ে যায় ধৈর্য বা ধীরতা, দুটোই হয় কিন্তু। ঠিক আছে, দরিদ্র হয়ে যায় দারিদ্র বা দরিদ্রতা, শুষ্ক হয়ে যায় শোষ। আচ্ছা, যেগুলোর ক্ষেত্রে এই যে দুটো হচ্ছে এইগুলো কিন্তু মনে রাখবে, মাস্ট মাস্ট, মানে অন্যগুলো মনে রাখবে, এগুলো আসার চান্স অনেক সময় বেশি হয়ে যায়, কারণ দুটো হয় তো অনেক সময় গুলিয়ে যায় অনেক, সেই জন্য কিন্তু এগুলো দেয় পরীক্ষাতে বারবার। আচ্ছা, এরপর কিছু পদান্তর যেগুলো কিন্তু বেশ, বলতে পারো তুমি, বিভিন্ন পরীক্ষায় বারবার 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 এসেছে, মানে এগুলোকে তুমি অ্যাকচুয়ালি VVI ইম্পর্টেন্ট বলতে পারো, সেই রকম কয়েকটা বেছে রেখেছি আমি। ঠিক আছে, তাদের মধ্যে প্রথম হচ্ছে আমাদের জল। জল অ্যাকচুয়ালি পরিবর্তন করলে হয় জলীয়। ঠিক আছে, কিন্তু অনেক সময় জল, এই যে শব্দটা, জল শব্দটারও ব্যবহার আছে দেখবে। এই জল শব্দটিও বিশেষ কিছু অর্থে কিন্তু বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরো আমরা বলি জল হাওয়া বা জল জমি। ঠিক আছে, জল শব্দটা অনেক সময় ব্যবহার হয় বিশেষণ হিসেবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে পথ। পথ সবসময় হয় পাথেয়, পথ খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ। ব্যাস, ব্যাস দুটো হয়, এক হচ্ছে ব্যাস থেকে আমরা ব্যাসই করি, এই ব্যাস কখন ব্যবহার হয়? যদি ব্যাস বাক্য বোঝানো হয়, ব্যাস বাক্য এই অর্থ বোঝানোর ক্ষেত্রে ব্যাসের যে বিশেষণ তাও কিন্তু ব্যাসই হয়। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাসের বিশেষণ হচ্ছে বেসিক বা হ্যাঁ বেসিক। এটা অনেক সময় বেসীয় হিসেবে আমরা অনেক সময় ভাবি হয়তো যে বেসীয় ব্যাস, তাটা বেসীয়, কিন্তু বেসীয় হবে না, অপশানে বেসীয় থাকেও। এটা মনে রাখবে, ব্যাস কিন্তু বেসীয় হয় না। ঠিক আছে, বেসীয় করলে কিন্তু ভুল হয়ে যাবে। হেমন্ত হয়ে যায় হৈমন্তিক, শরৎ হয়ে যায় শারদ বা শারদীয়, দুটোই হয়। মাঠ হয়ে যায় মেঠো, খুবই পরিচিত একটি শব্দ। খুন থেকে আমরা করি খুঁড়ি। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আহ, বিপরীত ধর্মী বা ব্যতিক্রমী কিছু শব্দ যেগুলো তোমাদের পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, যেগুলো এসেছিল বারবার। এবং আমরা দেখবো এরপর যখন আমরা PYQ বিভিন্ন পরীক্ষা থেকে যে কোশ্চেনগুলো আমরা রেখেছি এখানে, সেগুলো সলভ করার ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে ওই যেগুলো আমরা এক্সেপশনাল রাখলাম সেগুলোর ইম্পর্টেন্স কতটা, বা তুমি যে নিয়মগুলো পড়লে সেই নিয়মগুলোই তোমার কি কি ভাবে এখানে কাজে লাগছে একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো এরপর কয়েকটা কোশ্চেন আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে যে অরণ্য, এই অরণ্য শব্দের বিশেষণ পদ কোনটি? এটা WBCS প্রিলিমস 2018-তে এসেছিল। অরণ্য শব্দের বিশেষণ পদ কি? অপশন দেখো আছে অরণ্যানী, আরণ্যক, অরণ্যময় নাকি আরণ্য। ঠিক আছে, তো এর ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে বলার চেষ্টা করো, আমি সময় দিলাম 3 সেকেন্ড।
বলার চেষ্টা করো। না, এই অরণ্য শব্দের সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে আরণ্য। আমাদের চ্যানেলের নাম মনে রাখতে পারো এটা, আরণ্য। ঠিক আছে। এই যে অরণ্যানী শব্দটি দেখছো, অরণ্যানী শব্দটি হচ্ছে তোমার, এটা অ্যাকচুয়ালি একটি বিশেষ্য পদ। অরণ্যানী অ্যাকচুয়ালি হচ্ছে বিশেষ্য একটি পদ। ঠিক আছে। এর মানে হচ্ছে তোমার কোনো বিশাল অরণ্য বা বিশাল বন। ঠিক আছে। বিশাল অরণ্যকে আমরা বলি অরণ্যানী। বুঝা গেল? এটা কোনো পদান্তর নয়। আর অরণ্যময় মানে কি? অরণ্যময় একটি বিশেষণ, এটা ঠিকই বিশেষণই, কিন্তু এটি ব্যাকরণভাবে অরণ্য শব্দের আদিস্বর বৃদ্ধি পেয়ে আরণ্য কি সঠিক হয়, অরণ্যময়টা হয় না। আর আরণ্য শব্দটা কি? আরণ্য শব্দ এটি একটি কিন্তু ভুল শব্দ বাংলা ব্যাকরণে। আরণ্য বলে অ্যাকচুয়ালি কোনো শব্দ নেই, তাহলে আরণ্যক ইজ দ্য রাইট অ্যান্সার। সৌন্দর্য, সৌন্দর্য শব্দটির পদ নির্ণয় করতে বলা হয়েছে। এটি কি পদ? প্রাইমারি টেট 2015-তে এসেছিল না। সৌন্দর্য কি পদ? 3 সেকেন্ড সময় দিচ্ছি, বলো আগে। সৌন্দর্য হচ্ছে একটি বিশেষ্য পদ। ঠিক আছে। কেন? কারণ সুন্দর, এই যে শব্দটা, না এই সুন্দর শব্দটি একটি গুণের নামের কথা বোঝায়, তাই না? গুণের নামের কথা বোঝায় বা কোনো ভাবকে বোঝায়। সেই ভাবটিকেই সুন্দরের সৌন্দর্য বলা হয়। তাই এটি হলো কি বিশেষ্য? এটি অ্যাকচুয়ালি বিশেষ্যর মধ্যেও ভাববাচক বিশেষ্য, তাই না? আচ্ছা, বিশেষণ তো হবে না, কারণ বিশেষণ, এর বিশেষণ রূপই তো তোমার সুন্দর। সুন্দরটা হচ্ছে সৌন্দর্যের বিশেষণ। সর্বনাম হবে না, সর্বনাম তো নামের পরিবর্তে বসে, যেটা সেটা সর্বনাম আমরা পড়েছি পদের ক্লাসে। যেমন সে, যেমন তিনি, যেমন তুমি, এগুলো সব সর্বনাম। আর অব্যয় কি? অব্যয় হচ্ছে যার ব্যয় নেই বা পরিবর্তন নেই। যার ব্যয় নেই তাকেই বলা হয় অব্যয়, যার কোনো পরিবর্তন নেই তাকেই বলা হয় অব্যয়। যেমন ধরো এবং, যেমন ধরো কিন্তু, এদের কোনো পরিবর্তন নেই, এটিকে অব্যয়। পরবর্তী প্রশ্ন দেখো, উৎকর্ষ শব্দটির বিশেষণ রূপ কোনটি? উৎকর্ষ। 3 সেকেন্ড সময়। প্রশ্নটি এসেছিল WBSSC SLST 2016। উত্তর দেওয়ার চেষ্টা করো। এই উৎকর্ষ শব্দটা, এর যদি বিশেষণ করতে হয় তোমাকে, তাহলে তোমাকে করতে হবে উৎকৃষ্ট। উৎকৃষ্ট, উৎকর্ষতা নয়, উৎকৃষ্টতাও নয়, উৎকর্ষিতও নয়। এই উৎকৃষ্টই হচ্ছে উৎকর্ষের বিশেষ্য। ঠিক আছে। উৎকৃষ্ট মানে কি? উৎকৃষ্ট মানে হচ্ছে যে ভালো গুণ যার মধ্যে রয়েছে। যেমন আমরা বলি না উৎকৃষ্ট মানে চাল, তাই তো? আচ্ছা, উৎকর্ষতা, উৎকর্ষতা শব্দটা, এটা কিন্তু একটি ভুল শব্দ, এটা মনে রাখবে। উৎকর্ষতা বলে কোনো শব্দ নেই। উৎকর্ষ নিজেই বিশেষ্য, তাই তার সাথে আবার তা প্রত্যয় যোগ করে বিশেষ্য করার তো কিছু নেই, তাহলে এটা ভুল শব্দ। উৎকৃষ্টতা, উৎকৃষ্টতা হচ্ছে তোমার উৎকৃষ্ট বলে একটি শব্দ হয়, আমরা জানি, তাই না? উৎকৃষ্ট, যেটা বিশেষণ। এই উৎকৃষ্ট বিশেষণের সাথে তা যোগ করে এই বিশেষ্য পদটি তৈরি হয়েছে উৎকৃষ্টতা, তাই না? আর উৎকর্ষিত, এটাও হচ্ছে তোমার একটি ভুল শব্দ, এরকম কোনো শব্দ বাংলাতে নেই। নিচের কোনটি বিশেষণ পদ? 3 সেকেন্ড সময়, বলার চেষ্টা করো। WBCS প্রিলিমস 2021, তোমরা ক্লাসটি যখন দেখছো, যেহেতু ক্লাসটি রেকর্ডেড ভার্সন, তোমরা কমেন্টে কিন্তু আমাকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। আমি কিন্তু লক্ষ্য করে দেখবে, কমেন্ট কিন্তু আমি পড়ি প্রত্যেকেরই, যারা কমেন্ট করো, ভালোবাসা জানাও বা অন্যান্য কোনো কোয়ারি থাকে কমেন্ট করো, আমি কিন্তু কমেন্ট পড়ি, অ্যান্সারও দিই। তোমরা যখন কোশ্চেনগুলো আমরা সলভ করছি, থিওরি যেহেতু পড়েছো, তোমরা এই যে 3 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো। তারপর দেখো না, ক্লাসটা বন্ধ রেখে উত্তরটা দেওয়ার চেষ্টা করো, দিয়ে মিলিয়ে দেখো, তাহলে তোমাদের রিভাইজ হয়ে যাবে। তাহলে বলছে কোনটি বিশেষণ পদ? ঠিক আছে। গাম্ভীর্য, নাকি দারিদ্র, নাকি লৌকিক, নাকি মাধুর্য, এদের মধ্যে বিশেষণ কোনটি? কোনটি বিশেষণ? বিশেষণ হবে লৌকিক, বাকিগুলো বিশেষণ হবে না। কেন? গাম্ভীর্য তো একটি বিশেষ শব্দ, এটি তো বিশেষ শব্দ, তাই না? এর এর বিশেষণ করলে কি হবে? এর বিশেষণ করলে হবে গম্ভীর, তাই না? আচ্ছা, দারিদ্র, দারিদ্র কি? দারিদ্র হচ্ছে একটি বিশেষ পদ। এর যদি তুমি বিশেষণ করো, সেটা হবে কি? এর বিশেষণ বিশেষণ হবে দরিদ্র, তাই তো? আর মাধুর্য, মাধুর্য এটিও একটি বিশেষ পদ।
এর বিশেষণ যদি করো হবে মধুর, তাই না? সেজন্য আমরা অপশন সি এর সাথে গেলাম। হেমন্ত শব্দের বিশেষণ কি? হেমন্ত, ঠিক আছে, 3 সেকেন্ড সময় উত্তর দেওয়ার চেষ্টা করো। আপার প্রাইমারি টেট 2015-তে প্রশ্নটি এসেছিল। তাহলে হেমন্তের তোমাকে বিশেষণ চেয়েছে, অপশন দিয়েছে হৈমন্তিক, হেমন্তকাল, হৈমন্তী নাকি হেমন্তীয়। কোনটা হবে? হেমন্তের বিশেষণ হচ্ছে হৈমন্তিক। হৈমন্তিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হৈমন্তিক হচ্ছে হেমন্তের বিশেষ্য। ঠিক আছে, এখানে কি হয়েছে দেখো, আদি স্বরে এর বৃদ্ধি পেয়ে হয়ে গেছে কি, ওই হয়ে গেছে। ঠিক আছে, আদি স্বরের যে নিয়ম পড়ে এলাম না, সেটাই। আচ্ছা, হেমন্তকাল, হেমন্তকাল তো দুটো বিশেষ্য পদের এটা অ্যাকচুয়ালি সমাসবদ্ধ পদ একটি, যার মধ্যে দুটো বিশেষ্য পদ রয়েছে, দুটো বিশেষ্যের সমাসবদ্ধ পদ কি কি? ঠিক আছে। আর হৈমন্তী একটি মূলত নাম হিসেবে ব্যবহার হয়, হৈমন্তী শব্দটি, এটি মূলত কোনো আহ, ব্যক্তির নাম হয়, তাই না? যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প রয়েছে। আর হৈমন্তীয়, হৈমন্তীয় এটি কিন্তু ব্যাকরণগতভাবে একটি ভুল শব্দ, এরকম কোনো শব্দ কিন্তু বাংলাতে নেই। পরবর্তী প্রশ্ন দেখো, মাটি। মাটি শব্দের বিশেষণ চেয়েছে তোমাকে, কোনটি তার বিশেষণ? 3 সেকেন্ড সময় দিলাম, চেষ্টা করো। এটা গ্রাম পঞ্চায়েত সহায়ক 2018-র প্রশ্ন থেকে আমরা প্রশ্নটি নিয়েছি। ঠিক আছে, তোমাকে অপশন দিয়েছে মেটে, মৃত্তিকা, মেটিয়া নাকি মেটেল, মাটি। করিয়েছি দেখো, এটা কিন্তু এই যে শব্দটা, এই শব্দটাই আমরা পড়ে এলাম একটু আগে। মাটি কি হয় বলেছি, মাটি থেকে হয় মেটে। এক্সেপশনাল যখন পড়াচ্ছিলাম বলেছিলাম না, এগুলো পরীক্ষাতে আসে কখনো। তাহলে মাটি হয় তোমার মেটে। মেটে হচ্ছে একদম খাঁটি একটি বাংলা শব্দ। ঠিক আছে, মাটির ক্ষেত্রে মাটির বিশেষণ হিসেবে আমরা ব্যবহার করি এই শব্দটিকে। যেমন বলি না মেটে রং, মেটে মেটে রঙের কলসি ব্যবহার করি। আচ্ছা, দ্বিতীয় যে আছে আমাদের মৃত্তিকা, এই মৃত্তিকা শব্দটি যদি দেখো, এটি কি না, মৃত্তিকা হচ্ছে মাটি, মাটি শব্দেরই অ্যাকচুয়ালি তৎসম, মাটি শব্দেরই তৎসম বা সংস্কৃত সমার্থক শব্দ, এটা অ্যাকচুয়ালি বিশেষ শব্দ। ঠিক আছে, মাটির সমার্থক শব্দ মৃত্তিকা। মেটিয়াটা কি? মেটিয়া হচ্ছে মেটে যে শব্দটা না, মেটে শব্দটা থেকেই একটি আঞ্চলিক রূপ বলতে পারো তুমি মেটের, এবং আঞ্চলিক ও বিকৃত রূপ। ঠিক আছে, মেটিয়া। আর মেটেল, মেটেল হচ্ছে মাটির একটি প্রকারভেদ, একটি প্রকার হয় মেটেল মাটি হয়, এক প্রকারের মাটি। এটাকে যেটাকে আমরা এঁটেল মাটি বলি, ওই এঁটেল মাটিকেই কোনো কোনো জায়গায় সরাসরি মেটেল মাটি বলা হয়। ঠিক আছে। ক্ষমা, এই ক্ষমা শব্দের বিশেষণ চেয়েছে তোমার কাছে, ক্ষমার বিশেষণ। 3 সেকেন্ড সময় করার চেষ্টা করো। ডাব্লিউ পুলিশ কনস্টেবল এসেছিল 2019 সালে। ক্ষমা শব্দের বিশেষণ পদ কোনটি? অপশন দিয়েছে তোমাকে ক্ষমতাবান, ক্ষান্ত, ক্ষমাশীল, ক্ষমাপ্রার্থী। তুমি মনে করে দেখো, আমরা যে শব্দগুলো দিয়েছিলাম তার থেকে এটা এসেছে, তাই না? তাহলে কি করলে, ক্ষমা হবে ক্ষান্ত। ঠিক আছে। ক্ষমতাবান শব্দটিকে যদি দেখো, ক্ষমতাবান হচ্ছে তোমার ক্ষমতা বলে যে শব্দটি রয়েছে, সেই ক্ষমতা শব্দের বিশেষণ হচ্ছে ক্ষমতাবান। ক্ষমা শব্দের কিন্তু বিশেষণ এটা নয়, ক্ষমতা শব্দের বিশেষণ এটা। আর ক্ষমাশীল, ঠিক আছে, ক্ষমাশীল মানে হচ্ছে তোমার এটি একটি সমাসবদ্ধ পদ, তাই না? এটি একটি সমাসবদ্ধ পদ ক্ষমাশীল, এটা সমাস হিসেবে কাজ করে, প্রত্যয় যোগ করে তুমি বিশেষণ হিসেবে কাজ করে ঠিকই, কিন্তু এটা সরাসরি পদান্তর হয় না। ঠিক আছে। ক্ষমা প্রার্থীটা কি? ক্ষমা প্রার্থী তো তোমার যে ক্ষমা প্রার্থনা করছে, তাই না? এটি কোনো পদান্তর নয়, এটি মূলত তোমার বিশেষ্য হিসেবেও ব্যবহার হয়, বা কখনো কখনো একে তুমি বিশেষণ হিসেবেও ব্যবহার করতে পারবে। ক্ষমা প্রার্থী মানে সেই ব্যক্তি। পৃথিবী শব্দের সঠিক বিশেষণ রূপ কোনটি? পৃথিবী। 3 সেকেন্ড সময় উত্তর দেওয়ার চেষ্টা করো। এটা এসেছিল ডাব্লিউবিসিএস মেন্সে 2017 কোয়েশ্চেন। ঠিক আছে। অপশন দিয়েছে তোমাকে পার্থিব, পৃথিবীময়, ঐতিহাসিক নাকি পাথুরে, কোনটি হবে? কোনটা উত্তর দিলে তাহলে? না, পৃথিবী শব্দের তোমার বিশেষণ রূপ হচ্ছে পার্থিব। পৃথিবীর বিশেষণ রূপ হচ্ছে পার্থিব। পৃথিবীর যে শব্দ তার সঙ্গে এটাও সেই দেখো আদি স্বর রি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই রি বৃদ্ধি পেয়ে হয়ে যাচ্ছে আর। আমরা বললাম না একটা নিয়ম, রি বৃদ্ধি পেয়ে আর হচ্ছে, পৃথিবী থেকে পার্থিব। আর পৃথিবীময়টা কি? পৃথিবীময় মানে হচ্ছে এটা একটা বিশেষণ ধর্মী শব্দই অ্যাকচুয়ালি, এটাকে আমরা বিশেষণ ধর্মী একটি শব্দই বলতে পারি। ঠিক আছে, কিন্তু এটি ব্যাকরণসম্মত মূল পদান্তর যে, সেটা কিন্তু নয় পৃথিবীময়। ঠিক আছে।
আচ্ছা, প্রাগৈতিহাসিক শব্দটিকে আমরা যদি দেখি, প্রাগৈতিহাসিক একটি আমাদের ভীষণ পরিচিত শব্দ। প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাস বা ইতিহাসের পূর্ববর্তী যে সময়, ইতিহাস বা তোমার প্রাগৈতিহাস, যে মানে ইতিহাসের পূর্ববর্তী যে সময়, তাকেই বলা হয় এটা। এর সাথে কিন্তু পৃথিবীর কোনো সম্পর্ক নেই। আর পাথুরে শব্দটিকে যদি দেখো, এটা পাথর, পাথর হলো একটি বিশেষ্য। এই পাথর শব্দটি, তার বিশেষণই হচ্ছে তোমার পাথুরে। ঠিক আছে, তাহলে পৃথিবীর সাথে এরও কিন্তু কোনো সম্পর্ক নেই। এখানে দেখো কৃপণ, কৃপণ শব্দের বিশেষ্য রূপ চেয়েছে, 3 সেকেন্ড সময় উত্তর দাও। এটাও এসেছিল ডাব্লিউবি প্রাইমারি টেক 2017-তে। তোমাকে অপশন দিয়েছি কৃপণতা, কার্পণ্য, কৃপণী আর কার্পণ্যতা। তাহলে কৃপণ শব্দের বিশেষ্য রূপ কোনটা উত্তর করলে? অবশ্যই হবে কার্পণ্য, অপশন বি। ঠিক আছে, কৃপণতা যে শব্দটা, এই কৃপণতা শব্দটা ব্যবহারিক অর্থে এটা চলে, আমরা ব্যবহার করি, কিন্তু ব্যাকরণ ভাবে এই কৃপণতা শব্দ থেকে এই কার্পণ্য শব্দটি বেশি শুদ্ধ। ঠিক আছে, আমরা এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, কৃপণী যদি বলো, কৃপণী বলে কোনো শব্দ বাংলাতে কিন্তু নেই। ঠিক আছে, আর কার্পণ্যতা, কার্পণ্যতাও অ্যাকচুয়ালি এটা একটা বাংলা একটা দোষ হয় না, গুরু চণ্ডালী দোষ, পড়েছো? ছোটবেলায় পড়েছিলাম মনে করো। এই গুরু চণ্ডালী দোষে এটি দুষ্ট, মানে এটা অপপ্রয়োগ অ্যাকচুয়ালি বাংলায়। কার্পণ্য যদি নিজেই বিশেষ্য হয়, কার্পণ্য কথাটা নিজেই যদি বিশেষ্য হয়, তাহলে তার সঙ্গে তুমি আবার তা প্রত্যয় যোগ করে তুমি কার্পণ্যতা করতে যাবে কেন? এটা তো ভুল অ্যাকচুয়ালি, তাই না? পরবর্তী দেখো পশু, এই পশু শব্দের তোমাকে বলা হয়েছে বিশেষণ কি হবে। 3 সেকেন্ড সময় দিলাম, করার চেষ্টা করো। ডাব্লিউবি গ্রুপ ডি 2017-তে প্রশ্নটি এসেছিল। তোমার কাছে অপশন রয়েছে পাশব, পাশবিক, পশুত্ব নাকি পশুপতি। 4টি অপশনের মধ্যে তাহলে কোনটি উত্তর দিলে? পশু, পশুর যে তোমার বিশেষণ সেটি হচ্ছে পাশবিক হবে। পশুর বিশেষণ হবে পাশবিক, পাশব নয়। পাশব নিজে কিন্তু একটি তোমার বিশেষ্য। ঠিক আছে, আবার এটা কখনো কখনো বিশেষণ, কখনো কখনো বিশেষণ, এই দুই ভাবেই ব্যবহার হতে পারে। ঠিক আছে, আর পশুত্ব, পশুত্ব যে শব্দটা, এটা পশু যে শব্দ রয়েছে না, পশু শব্দের বিশেষ্য রূপ, একটি গুণের নাম পশুত্ব। তাহলে পশুর বিশেষ্য রূপই হলো তোমার পশুত্ব। আর পশুপতি, পশুপতি তো খুবই বহুল প্রচলিত শব্দ। পশুপতি একজনকার নাম, তার মানে এটা অবশ্যই একটি বিশেষ্য শব্দ। পশুপতি বলা হয় শিবকে, তাই না? শিবের সমার্থক হচ্ছে পশুপতি। পরবর্তী দেখো শিব, শিবের নাম করতে করতে শিব চলে এসছেন। শিব শব্দের বিশেষণ পদ কোনটি? 3 সেকেন্ডস টাইম, অ্যান্সার দাও কমেন্টে। এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2015-তে এসেছিল। অপশন দিয়েছে তোমাকে শিবানী, শৈব, শাক্ত নাকি শিবলিঙ্গ। শিব শব্দের বিশেষণ, শিব শব্দের বিশেষণ, তাহলে অ্যান্সার করলে কি? অ্যান্সার হচ্ছে শৈব, অপশন বি। শিবের বিশেষণ শৈব। শিবানী, শিবানী হচ্ছে কে? শিবানী হচ্ছে শিবের, শিবের স্ত্রী, শিবের স্ত্রীর নাম হচ্ছে শিবানী, মানে যাকে আমরা দুর্গা বা পার্বতী নামে জানি। তার মানে এটা একটা কি পদ? এটা একটা বিশেষ্য পদ, কারো নাম। শাক্ত, শাক্ত কি বলা হয়? শাক্ত শব্দটা শুনেছো অবশ্যই। শাক্ত কাদের বলা হয়? না, শাক্ত হচ্ছে তোমার আহ, শক্তি কথাটা, যে শক্তি, এই শক্তি শব্দটি এটি একটি বিশেষ্য পদ। এই বিশেষ্য পদের বিশেষণ হচ্ছে, মানে শক্তির বিশেষণ হচ্ছে শাক্ত। শিবলিঙ্গ কি? শিবলিঙ্গ একটি বিশেষ্য পদ। কেন বিশেষ্য পদ? কারণ শিবলিঙ্গ তো একটি আহ তোমার জিনিসের নাম, যেটিকে আমরা পূজা করি। আর শৈব, শৈব হচ্ছে শিবের সাথে, দেখো এখানে অপ্রত্যয় যোগ হয়েছে, তাই না? এবং অপ্রত্যয় যোগ হয়ে আদিস্বর বৃদ্ধি পেয়ে হয়ে গেছে শৈব। তাহলে কতটা সাহায্য করছে বুঝতে পারছো এই প্রত্যয় আদি প্রত্যয়গুলো যদি বুঝতে পারো ঠিকঠাক। এখানে দেখো সূর্য শব্দের বিশেষণ চেয়েছে তোমার কাছে। 3 সেকেন্ডস টাইম, কমেন্ট করে উত্তর জানাও। পিএসসি ক্লার্কশিপ 2019-এ প্রশ্নটি এসেছিল। তোমাকে অপশন দিয়েছে সৌর, সূর্যমুখী, সৌরমণ্ডল, সূর্যোদয়। খুব সহজেই বুঝতে পারবে। সূর্য, সূর্য থেকে বিশেষণ রূপ কি হবে? সৌর, বাকিগুলো তো ধারে কাছেই নেই। সূর্যমুখীটা কি? সূর্যমুখী তো একটি ফুলের নাম। তার একটি ফুলের নাম মানে এটা নিজেই তো কি, এটা একটা বিশেষ্য, তাই না? যার সঙ্গে সূর্যের কোনো সম্পর্ক ডাইরেক্ট নেই। সৌরমণ্ডল কি? সৌরমণ্ডল এটিও একটি জায়গার নাম, তাই না? বা এটা বস্তুপুঞ্জও বলতে পারো। তাহলে এটি জায়গা বা বস্তুপুঞ্জ, মানে এটাও একটা বিশেষ্য নাম। সূর্যোদয়, সূর্যোদয় মানে হচ্ছে একটি ঘটনা,
একটি ঘটনাকে বলা হয় সূর্যোদয়, তাই না? বা একটি কাল, সেটাকে বলা হয় সূর্যোদয়। তার মানে এটাও নাম, একটি ঘটনার নাম বা একটি কালের নাম, মানে এটিও বিশেষ্য, তাই না? দিন, দিন শব্দের বিশেষণ চেয়েছে তোমাকে, 3 সেকেন্ডস টাইম, কমেন্ট করে জানাও। পিএসসি মিসলেনিয়াস 2008, দেখতে পাচ্ছ কোথায় এসছে প্রশ্নগুলো। অপশন দিয়েছে দেখো, দৈনিক, দিনান্ত, দিনকর, নাকি দিবস। দিন, বলো কি উত্তর দিলে? দিনের বিশেষণ, দিনের বিশেষণ হচ্ছে দৈনিক। মনে দেখছো এখন সব প্রিভিয়াস যেগুলো করিয়েছিলাম, যে বারবার তোমাকে বললাম যে এক্সেপশনাল যেগুলো দেখো সেগুলোই ঘুরে ফিরে কিন্তু জিজ্ঞাসা করছে। তাহলে দৈনিক। দেখো দিনের সাথে এখানে কি হয়েছে, ইক প্রত্যয় যোগ হয়ে গেছে, তাই না? ইক প্রত্যয় যুক্ত হয়ে ওই আদিস্বর, আদিস্বরে ই পরিবর্তন হয়ে যাচ্ছে, ই পরিবর্তন হয়ে যাচ্ছে ওইতে, তাই না? এইভাবে হয়েছে। আর দিনান্ত, এই দিনান্ত শব্দটিকে যদি দেখো তুমি, দিনান্ত মানে বলা হয় যে দিনের যে শেষ ভাগ, দিনের যে অন্ত, দিনের শেষ ভাগ দিনান্ত। তাহলে দিনের শেষ ভাগ যেহেতু, এটা অ্যাকচুয়ালি বিশেষ্য, একটি নামকে বোঝাচ্ছে, দিনের শেষ ভাগটিকে বোঝাচ্ছে। দিনকর, দিনকর হচ্ছে যিনি দিন, যিনি দিন করেন, মানে অ্যাকচুয়ালি সূর্য। দিন করে কে? দিন তো সূর্যই দিন করে। তাহলে এটাও একজনের নাম, মানে এটাও একটা বিশেষ্য পদ, তাই না? দিবস, দিবস শব্দটা দিনের সমার্থক শব্দ, সমার্থক শব্দ কার? দিনের। তার মানে এটাও বিশেষ্য পদ, এটাও নাম বোঝাচ্ছে, তাই না? এখানে বলেছে দেখো জল, জল শব্দের বিশেষণ, 3 সেকেন্ডস টাইম, বলার চেষ্টা করো। আইসিডিএস সুপারভাইজার 2009, 2019, এখানে এসেছিল 2019-এর আইসিডিএস এ। তোমাকে এখানে অপশন দিয়েছিল জলজ, জলদ, জলীয়, জলাশয়। তাহলে কোনটা উত্তর বললে? জলের বিশেষণ, জলের বিশেষণ অবভিয়াসলি হবে জল, জলীয় নয়, এটা হবে না, জলজ অবশ্যই হবে। এই সরি, ভুল বললাম, জলীয়, এটা হবে, এটা জলজ নয় কিন্তু, জলীয় হবে, জলীয়। জলজ মানে কি? জলজ হচ্ছে তোমার যা জলে জন্মায়, যারা জলে জন্মায়, যে সমস্ত উদ্ভিদ, ঠিক আছে, যেমন পদ্ম, তাকে বলা হয় জলজ। এটা অ্যাকচুয়ালি তোমার সমাসবদ্ধ একটা পদ, এর সমাস হবে, তাই না? আর জলদ, জলদ মানে অ্যাকচুয়ালি জলদ শব্দের অর্থ হচ্ছে যে জল দেয়, ঠিক আছে, যে জল দেয়, যেমন মেঘ, যেমন মেঘ। তাহলে এটাও একটা সমাসবদ্ধ পদ, এটার থেকেও সমাস তৈরি হয়, ঠিক আছে। আর জলাশয়, জলাশয় তো একটা জায়গার নাম যেখানে জল থাকে অ্যাকচুয়ালি, যেখানে জল থাকে তাকে জলাশয় বলা হয়, মানে পুকুর বা দিঘি এই সমস্ত। এটা তো একটা বিশেষ্য, স্থানবাচক বিশেষ্য হয়ে যাবে, যেহেতু একটি জায়গার নাম বোঝাচ্ছে। তাহলে জলীয় হলো আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ জলীয় হচ্ছে জলের সাথে ইও, এই প্রত্যয়টা যোগ হয়েছে, এই প্রত্যয় যোগ হয়ে হয়েছে জলীয়, ঠিক আছে। আমাদের আজকের শেষ প্রশ্ন, অগ্নি, অগ্নি শব্দের বিশেষণ পদ কোনটি? 3 সেকেন্ড টাইম দিলাম, কমেন্ট করে জানাও। WBSSC আপার প্রাইমারি 2012-তে এসেছিল প্রশ্নটি। অপশন ছিল অগ্নিকুণ্ড, আগুন, আগ্নেয়, নাকি অগ্নিময়। তাহলে কি উত্তর বললে? অগ্নি শব্দের বিশেষণ হচ্ছে তোমার আগ্নেয়, অবভিয়াসলি আগ্নেয়, অগ্নি থেকে আগ্নেয়। অগ্নিকুণ্ড কি? অগ্নিকুণ্ড হচ্ছে যেখানে আগুন, যেখানে জ্বলে, ঠিক আছে, সেই জায়গাটিকে বলা হয় অগ্নিকুণ্ড। তাহলে একটি জায়গা মানে এটা স্থানবাচক বিশেষ্য, বিশেষ্য পদ। আগুন, আগুনটা কি? আগুন হচ্ছে অগ্নি শব্দের, এই যে অগ্নি যে শব্দটি রয়েছে, এই অগ্নি শব্দের তদ্ভব, তদ্ভব রূপ হচ্ছে আগুন। তার মানে এটাও একটা নাম, এটাও বিশেষ্য পদ, অবশ্যই অবভিয়াসলি বিশেষ্য। আচ্ছা, আগ্নেয় তো বললাম, আগ্নেয় কেন বললাম? কারণ অগ্নি প্রত্যয়ের সঙ্গে দেখুন আদি স্বর বৃদ্ধি হয়েছে, এখানে অ থেকে সেটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে তোমার আ, পরিবর্তন হয়ে গেছে অ থেকে আ, তাহলে অগ্নি থেকে আগ্নেয়, তাই না? আর অগ্নিময় মানে কি? অগ্নিময় মানে হচ্ছে, এটাও বিশেষণ অ্যাকচুয়ালি, অগ্নিময় মানে অ্যাকচুয়ালি বিশেষণ এটা, কিন্তু এটা ব্যাকরণগত ভাবে অগ্নি থেকেই আগ্নেয়টাকে প্রাধান্য দেওয়া হয়, সেই জন্য এটাকে ধরা হয় না, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও যারা প্রিপারেশন নিচ্ছে। তুমি নিজে বেনিফিট পাচ্ছ, অন্যদেরও দেওয়াটা তোমার কর্তব্য, আমাদের পাশে থাকো।
ভিডিওটিকে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে থাকা পাশে যে আছে সেটিকে প্রেস করে দাও, যেন ভিডিওর আপলোডগুলো তোমাদের কাছে আসে। আর টেলিগ্রামের যে লিঙ্ক বা হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক, এই আমাদের ভিডিওর ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ এই যে পিপিটি বা অন্যান্য পিডিএফ প্র্যাকটিস ফাইল সব ওখানেই দেওয়া থাকে, ওখান থেকে ডাউনলোড করতে পারবে, পড়তে পারবে। ঠিক আছে? তো এটাই, সাথে থাকো, ভিডিওগুলো দেখো, যতটা সম্ভব ভালোবাসা দেওয়া যায় দাও, শেয়ার করো অবশ্যই, অতি অবশ্যই করো। বাকি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, পড়তে থাকো। বাই।